স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর যে নতুন গণিত বই, সেই গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায় থেকে এই অধ্যায়ে তোমাদের আংশিক ভগ্নাংশ আছে। আংশিক ভগ্নাংশের আমরা এর আগে দুইটা ভিডিও প্রাথমিক আলোচনা নিয়ে আপলোড দিয়েছি। আজকে আমরা আংশিক ভগ্নাংশের অঙ্ক করতে যাব। এখন যে অঙ্কটা আমরা করব এটা তোমাদের বোর্ড বইয়ে 108 পৃষ্ঠায় উদাহরণে অঙ্কটি দেওয়া আছে। তো আংশিক ভগ্নাংশ করার জন্য 5টি পদ্ধতি আছে। আজকে আমরা যে পদ্ধতিটা করব, আমরা 1 নং যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটার ভিত্তিতে আজকে আমরা সেই অঙ্কটা সমাধান দিতে চেষ্টা করব। তাহলে 1 নং পদ্ধতিটা কি, আমরা এটা আপলোড দিয়েছি, তোমরা ইচ্ছা করলে ভিডিওটা দেখে 1 নং 2 নং 3 নং 4 নং 5 নং পর্যন্ত পদ্ধতি নিয়মটা লেখা আছে। তোমরা যদি এটা পড়ো তাহলে অঙ্কটা করতে তোমাদের জন্য সুবিধা হবে। প্রথম পদ্ধতি হলো এটা তো দেওয়া আছে ভগ্নাংশ, ভগ্নাংশকে আবার আংশিক ভগ্নাংশ করতে হবে। এটা মূলদীয় ভগ্নাংশ। আর এটাকে হলো তোমাদের যখন ভগ্নাংশ দেওয়া থাকবে তখনও তুমি চিন্তা করবে সেটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এটার লবের ঘাত বেশি নাকি হরের ঘাত বেশি, এটা আমাকে প্রথমেই চিন্তা করতে হবে। যদি লবের ঘাত বেশি হয় আর হরের ঘাত কম হয় তাহলে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। আর লবের ঘাত যদি ছোট হয়, হরের ঘাত যদি বড় হয়, সেটা হবে প্রকৃত। বলে স্যার ঘাত কি? ঘাত হলো শক্তি, পাওয়ার বা সূচক, যেটা স্কয়ার। এই যেমন মনে করো x স্কয়ার, এই স্কয়ারটা হলো ঘাত বা শক্তি বা পাওয়ার বা সূচক। যেমন মনে করো এইখানে x এর পাওয়ার আছে 1 আর এদিকে x এর পাওয়ার আছে 2, তাহলে এটার পাওয়ার কম, এটার পাওয়ার, লবের পাওয়ার কম, হরের পাওয়ার বেশি, তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এখন আমাদের প্রকৃত ভগ্নাংশ তো দেওয়া আছে এটা, আর এটার ঘাত, নিচের ঘাত হলো, ঘাত মানে শক্তি অর্থাৎ সূচক বা পাওয়ার, আমরা যেটা পাওয়ার যেটাকে বলি, বা এক্সপোনেন্ট, এই টুটাকে বলা হয় পাওয়ার আর কি, বা ঘাত। তাহলে এখানে আমাদের বইয়ে ঘাতই প্রকাশ করছে। ঘাত মানে শক্তি, পাওয়ার, সূচক যেটাকে বল। তাহলে এটার ঘাত কম, এটার ঘাত বেশি, তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ। এখন আমাদের এই উপরেরটা লব, নিচেরটা হলো হর। হরকে, ভগ্নাংশকে এখানে p of x q of x দ্বারা প্রকাশ করা হয়েছে। p of x টা হলো লব, q of x টা হলো হর। এটা লব, এটা হর। বহুপদী রাশিকে p of x, q of x, f of x, f of x, g of x, h of x যে কোনো একটা দ্বারাই প্রকাশ করা যায়। তাহলে তোমাদের বইয়ে কিন্তু p of x এবং q of x দ্বারা প্রকাশ করছে। তাহলে এটা লব, এটা হর। তোমাদের এই প্রথম পদ্ধতিতে লেখা আছে q of x মানে হর। হর যদি একঘাত বিশিষ্ট উৎপাদক হয়, একঘাত বিশিষ্ট উৎপাদক লেখা আছে 1 নম্বরে। q of x মানে হর যদি একঘাত বিশিষ্ট উৎপাদক হয়। এই x স্কয়ার মাইনাস 1টা কিন্তু উৎপাদক নয়, এটা একটা রাশি। তাহলে x স্কয়ার মাইনাস 1 এর উৎপাদক হবে x, মানে আমরা এটা যদি বলি x হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, মানে x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, x প্লাস 1 x মাইনাস 1। তোমাকে যদি বলে x স্কয়ার মাইনাস 1 এর, x স্কয়ার মাইনাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি সূত্রের মাধ্যমে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার,
a square minus b square, a plus b into a minus b, x square minus 1 এর উৎপাদক বিশ্লেষণ হলো এটা, এটার উৎপাদক হলো x plus 1 এবং x minus 1। এটা কিন্তু উৎপাদক নয়, প্রশ্ন করতে পারো এটার ঘাত তো 2 না, উৎপাদকের ঘাত বলছে শুধু এক ঘাত বিশিষ্ট উৎপাদক হরে যদি থাকে, হরে যদি এক ঘাত বিশিষ্ট উৎপাদক মানে এক ঘাত বিশিষ্ট উৎপাদক কিন্তু ঘরে আছে, এই x এর উপর পাওয়ার 1 x এর উপর পাওয়ার 1 এই দুইটা কিন্তু উৎপাদক এবং এদের পাওয়ার হলো 1। তাহলে q অফ x এর শুধু এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, যদি হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহ যদি পুনরাবৃত্তি না হয়, পুনরাবৃত্তি অর্থাৎ নিচে হরের মধ্যে যদি মনে করো x minus 1 আর একটা মনে করো x plus 4, তাহলে x minus 1 এটা কিন্তু পুনরাবৃত্তি, মানে একটা দুইবার লেখা হয়েছে, একটা দুইবার লিখলে বা তিনবার লিখলে বলা হয় এটা পুনরাবৃত্তি। তাহলে হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং সেটা পুনরাবৃত্তি হতে পারবে না, অর্থাৎ দুইটা উৎপাদক একই রকম হতে পারবে না, মানে এখানে হরে x minus 1 আর একটা x minus 1 যদি থাকে তাহলে এই নিয়মটা হবে না। তাহলে সেজন্য বলছে q অফ x এর শুধু এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহ কোনো পুনরাবৃত্তি না হয়, তখন q অফ x এর প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লব ধ্রুবক ধরতে হবে। তাহলে আমাদের কি বললো একটু বুঝো, বলছে এই প্রথম পদ্ধতিটা হলো যে ভগ্নাংশের হর এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, যে ভগ্নাংশের হরে মানে মূলদীয় ভগ্নাংশে হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং উৎপাদকগুলো পুনরাবৃত্তি হবে না, মানে একটা দুইবার লেখা যাবে না, সেই আংশিক ভগ্নাংশের জন্য আমরা কি করব, প্রত্যেকটা উৎপাদকের জন্য একটা করে আংশিক ভগ্নাংশ হবে এবং এদের লবে ধ্রুবক ধরতে হবে, শুধু ধ্রুবক। ধ্রুবক কোনগুলো, ধ্রুবককে সাধারণত এখানে a b c d এগুলো বোঝানো হয়েছে। তাহলে আমাদের মানে উপরে ধ্রুবক এরকম a b c d থাকবে, এটাকে আমরা ধ্রুবক, এটা আমরা ধরে নিব, মানে অংশকে ধরে নেব। এখন কথা হলো আংশিক ভগ্নাংশ কি, এটা আমরা প্রথমে আলোচনা করছি বা কাকে বলে, এটা আমরা আগের ভিডিওতে দিয়েছি। আংশিক ভগ্নাংশ কাকে বলে, একটা ভগ্নাংশকে অংশ করা, মনে করো 4/3 এই একটা ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ, এটাকে যদি আমি আংশিক ভগ্নাংশ করি তাহলে 4/1 যোগ 4/3 এটার আংশিক 4/2 এটার আংশিক ভগ্নাংশ হলো এই যেটা, যোগ করলে কিন্তু আমরা এটাই পাবো, বুঝা গেল। এখন আমরা এই পদ্ধতির কথাটা হলো যদি কোনো মূলদীয় ভগ্নাংশের হর মানে নিচে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেই উৎপাদকগুলো যদি পুনরাবৃত্তি না হয়, মানে একটা দুইবার লেখা না হয়, তখন প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ এবং এদের লবে ধ্রুবক ধরে নিতে হবে। পুনরাবৃত্তি কথাটা হলো মনে করো 36 + 1, এখানে যদি x - 1 হয় তাহলে কিন্তু এই প্রথম পদ্ধতিটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এখন আমরা কি করব, এটাকে আমরা আগে এখন রাশিতে আছে, এটাকে আমরা উৎপাদকে প্রকাশ করে নিই। তাহলে 36 + 1/x² - 1, তাহলে এটাকে আমরা কি করব, অভেদ চিহ্ন দিব। অভেদ মানে যার কোনো ভেদ নেই, অভেদ নিয়ে আমরা একটা এর আগে ভিডিও দিয়েছি, তোমরা অভেদটা চিহ্ন, অভেদ ও
অভেদ চিহ্ন হলো এই তিনটা দাগকে অভেদ চিহ্ন বলে। অভেদ মানে বাম দিকেও যা ডান দিকেও তা, একই রকম সমীকরণ। প্রত্যেক সমীকরণ অভেদ নয়, কিন্তু প্রত্যেক অভেদ সমীকরণ। এখন অভেদ যা হলো, মনে করো প্রত্যেক বীজগণিতীয় সূত্র হলো অভেদ। a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কিন্তু অভেদ। এটা যা এটাও তা। এখন মনে করো x প্লাস 1 হোল স্কয়ার, এটাকে যেমন এটার মধ্যে সূত্র লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস 2x প্লাস 1। দেখো এটা কিন্তু একটা অভেদ, অর্থাৎ x এর মান যে সংখ্যায় তুমি ধরো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। আবার x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0, এটা কিন্তু আবার অভেদ নয়। x এর মান যদি এদিকে 1 ধরো তাহলে হবে 4, আর এদিকে বাম পক্ষ ডান পক্ষ সমান যদি না হয় তাহলে এটাকে অভেদ বলা যাবে না। বাম পক্ষ ডান পক্ষ সমান হলে অভেদ বলতে পারবো আমরা। এখন মনে করো x এর মান যদি 1 ধরি আমি বাম পক্ষে, মনে করো এই বাম পক্ষে কি আছে x প্লাস 1 হোল স্কয়ার, তাহলে x এর মান যদি আমি 1 ধরি বাম দিকে হোল স্কয়ার, তাহলে 2 হোল স্কয়ার কত হলো 4। এটা হলো বাম পক্ষ। ডান পক্ষ কি আছে, ডান পক্ষে আছে এই রাশিটা x স্কয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে x এর মান উপরে বাম পক্ষে যখন 1 ধরছি ডান পক্ষ 1 ধরতে হবে। 1 স্কয়ার 2 into 1 প্লাস 1, তাহলে কি দাঁড়ায় 1 প্লাস 2 into 1, 2 আর 1 3 আর 4, তাহলে দেখো বাম পক্ষ 4 ডান পক্ষ 4, তাহলে বাম পক্ষ ডান পক্ষ যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় অভেদ। যে কোনো মানের জন্য এই x প্লাস 1 হোল স্কয়ার আর x স্কয়ার প্লাস 2x প্লাস 1 সমান হবে, সেই জন্য সেটাকে অভেদ বলা হয়। আর এটা কেন অভেদ নয়, এটা হলো বাম পক্ষে যদি তুমি 1 ধরো 1 স্কয়ার প্লাস 2 into 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 2 প্লাস 1, তাহলে কত হলো 4। বাম পক্ষ 4, ডান পক্ষে কি আছে, বাম পক্ষ হলো 4, ডান পক্ষ আছে, ডান পক্ষ হলো 0 আর বাম পক্ষ হলো 4, তাহলে এটা বাম পক্ষ ডান পক্ষ সমান নয় বিধায় এটাকে অভেদ বলা যাবে না। এখন আমরা এটাকে ভেঙে আমরা একটা এই সূত্র লিখব, সেই জন্য এটাকে অভেদ চিহ্ন দিয়েছি আমরা 3x প্লাস 1, আর এটা x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখব x হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। যদি না বুঝো এভাবে লিখলাম 3x প্লাস 1, এটাকে x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখি x প্লাস 1 ইনটু x মাইনাস 1। তাহলে এটাকে ভেঙে আমরা এটা তৈরি করলাম, এইটার এখন আমরা আংশিক ভগ্নাংশ করব। এই যে প্রথম পদ্ধতি কথাটা লেখা আছে, মানে যে ভগ্নাংশের মানে মূলদীয় ভগ্নাংশের হরে একঘাত বিশিষ্ট উৎপাদক, এই একঘাত এটার উপর ঘাত এটা ঘাত এবং এই দুইটাকে বলা উৎপাদক। এটা কিন্তু উৎপাদক নয়। প্রশ্ন করতে পারো এখানে তো 2 ঘাত, না 2 ঘাত ঠিক আছে, তবে এটা উৎপাদক নয়, এটা হলো একটা রাশি, এটা হলো উৎপাদক। এই রাশিটাকে আমরা উৎপাদকে নিয়েছি, উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে এটার ঘাত হলো 1। এখন এটাকে আমরা আংশিক ভগ্নাংশ তৈরি করব। তাহলে দেখো আমরা প্রথমে এটা লিখি, মনে করি এটাকে কিন্তু না, আমরা এটাকে সূত্র করার পরে আমরা যে জিনিসটা পেলাম, মানে প্রথম পদ্ধতি উৎপাদক করলাম, নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং একঘাত বিশিষ্ট হলো। এখন আমরা লিখব মনে করি x প্লাস 1 বাই x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, তিনটা অভেদ চিহ্ন। আমরা বলছিলাম কি, যদি একঘাত বিশিষ্ট হয় তাহলে উৎপাদক হয়, তাহলে প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ,
তাহলে এই একটা হলো উৎপাদক x+1 আংশিক ভগ্নাংশ এবং লবের ধ্রুবক হবে, ধ্রুবক a b c d। এই আমরা ধ্রুবক ধরে নেব a একটা ধ্রুবক ধরে নিয়েছি, a/x+1 মধ্যখানে যোগ চিহ্ন দিয়ে এরপরে কি আছে b, তাহলে b লিখব, ধারাবাহিক ভাবে যাবে। এরপরে b, যদি আরেকটা থাকতো উৎপাদক তাহলে আমরা c লিখতাম, আরেকটা উৎপাদক থাকলে আমরা d লিখতাম। তাহলে a/x+1 b/x-1, এটা হলো 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। তাহলে আমাদের এখন যে প্রথম পদ্ধতি কথা ছিল, হরে যদি একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং এটার যদি পুনরাবৃত্তি না হয়, তাহলে প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ এবং লবে ধ্রুবক ধরতে হবে। এই একটি উৎপাদকের জন্য একটি আংশিক ভগ্নাংশ, আরেকটি উৎপাদকের জন্য আরেকটি আংশিক ভগ্নাংশ এবং লবে ধ্রুবক আমরা ধরে নিছি। এটা আমরা ধরে নিছি, মনে করি বা ধরি লিখতে পারি, মনে করি না লিখে ধরিয়ে লিখতে পারো। এ ভাই উপরটার কোনো কাজ নাই, নিচের উৎপাদকের কথা লিখছি উপরে, এটাকে নিচের উৎপাদকের জন্য নিচে যতটা উৎপাদক থাকবে ততটা আংশিক ভগ্নাংশ হবে। নিচে যদি 3টা থাকে তাহলে আমরা 3টা, মনে করো এখানে আরেকটা আছে, কি আছে x+2 মনে করো আছে, তাহলে এখানে আমরা লিখবো আবার +c/x+2। দেখো 3টা থাকলে আবার আরেকটা লিখবো, 4টা থাকলে আরেকটা লিখবো। যেহেতু আমাদের 3টা নাই, 2টা আছে, আমরা 2টাই এখন করি, কারণ আমাদের এর মাত্র প্রাথমিক। আংশিক ভগ্নাংশ কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। তাহলে উপরে দেখো লবের কোনো কাজ নেই, লবটা যেভাবে আছে এইভাবে রয়ে গেছে, শুধু নিচে যে দুইটি উৎপাদকের জন্য 2টি আংশিক ভগ্নাংশ এবং এদের লবে ধ্রুবক ধরতে হবে। ধ্রুবক মানে a b c d হলো ধ্রুবক, এটা ধ্রুবক মানে এখানে একটা আমরা ধ্রুব সংখ্যা পাবো, এখানে একটা ধ্রুব সংখ্যা পাবো, মানে যে সংখ্যা আমরা পাবো এই সংখ্যাগুলোর সাথে x থাকবে না, ধ্রুব সংখ্যা সাধারণত ধ্রুবক পদ পাবো, এর মান আর বির মানটা পাবো। তাহলে মনে করি এত অবিচ্ছিন্ন, মানে এটা আর এটার মধ্যে কোনো ভেদ নাই, এটার মান যা এটার মানও তা হবে। তাহলে এত আমরা ধরে নিলাম। তাহলে আমরা 1 নং সমীকরণ দিলাম, দেওয়ার পরে দেখো এই 1 নং সমীকরণে আমার একটা হলো বাম পক্ষ, একটা হলো ডান পক্ষ। বাম পক্ষে লব আছে, হর আছে। বাম পক্ষের হরে যা থাকবে 1 নং সমীকরণকে, বাম পক্ষের হরে যা থাকবে এই সম্পূর্ণ হর দিয়ে এই সম্পূর্ণ সমীকরণটাকে আমাকে গুণ করতে হবে। মানে x+1 ইন্টু x-1 দ্বারা বাম পক্ষকে গুণ করতে হবে, মানে এটাকে গুণ করতে হবে a/x+1, এটাকে গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে। অন্য কোনো চিন্তা নেই। প্রত্যেক ভগ্নাংশের জন্য, আংশিক ভগ্নাংশের জন্য এটা তোমাকে প্রথম অবস্থায় মনে করি ধরে নিয়েই এই কাজটা করতে হবে। কি করতে হবে? বাম পক্ষে যে হর থাকবে, মানে হর যে থাকবে, হরের যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকগুলো দ্বারা সম্পূর্ণ সমীকরণটাকে পর্যায়ক্রমে গুণ করতে হবে। তাহলে আমরা কি লিখব? 1 নং সমীকরণের 1 নং সমীকরণের উভয় পক্ষকে, 1 নং সমীকরণের উভয় পক্ষকে মানে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে x+1, এই যে হরে যা আছে এই যে x+1 x-1, x+1 আর x-1 দ্বারা গুণ করে পাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি তোমাদের মনে দেখো, মনে করো আমি লিখছি a/x+1, কেউ যদি এটা লেখে a/x-1 প্লাস b/x+1 তাও হবে। x+1টা এর নিচে লিখতে হবে আর x-1টা b এর নিচে লিখতে হবে, এরকম কোনো কথা না।
আমি যদি এখন এই এসকিউএলের বীজগণিত সূত্রটা আমি আগে লিখতাম x - 1 * x + 1 যদি লিখতাম তাহলে আমার a বাই হতো x - 1 + b বাই x + 1। তুমি এখন লিখে নেবো মনে করি এত হবে a বাই x - 1 + b বাই x + 1, যে কোনো একটা লিখতে পারবা, প্লাসেরটাও আগে লিখতে পারো, মাইনাসেরটাও আগে লিখতে পারো। প্রশ্ন আসতে পারে স্যার তো a বাই প্লাসেরটা আগে লিখছে মাইনাসেরটা পরে লিখছে, না, তুমি a বাই x - 1 লিখতে পারবা, b এর নিচে x + 1 দিতে পারো। এটা এই জায়গায় আসতে পারবে, এটা এই জায়গায় আসতে পারবে, এটার জন্য কোনো অঙ্ক তোমার ভুল হবে না, একই রেজাল্ট হবে। কেউ যদি a বাই x + 1 দিয়ে করে প্রথমে, আর তুমি যদি a বাই x - 1 দিয়ে করো আর এখানে b বাই x + 1 দিয়ে করো, তাহলে তোমার রেজাল্ট যা আসবে তার রেজাল্টও একই আসবে। তাহলে এটা নিয়ে কোনো চিন্তা করবে না। 1 নং সমীকরণের উভয় পক্ষকে কি বলছি, যে সমীকরণ 1 নং সমীকরণ যেটা তুমি মনে করি ধরবা, ধরার পরে 1 নং সমীকরণের বাম পক্ষের হরে যা থাকবে, হরে যে উৎপাদকগুলো থাকবে প্রত্যেকটা উৎপাদক দিয়ে সম্পূর্ণ সমীকরণটাকে গুণ করতে হবে। লেখছি 1 নং সমীকরণের উভয় পক্ষকে এই দেখো x + 1 * x - 1 দ্বারা গুণ করে পাই, মানে এই হরের সম্পূর্ণ উৎপাদক দিয়ে আমি এখন সম্পূর্ণ সমীকরণটাকে গুণ করব। তাহলে আমি প্রথমে গুণ করলে কি দ্বারা এখানে, তাহলে হবে 3x + 1 a ইনটু, এখানে অবেদ দিতে পারো আবার সমান চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি অবেদ দিলাম। এখন এটাকে যদি এটা দ্বারা গুণ করি তাহলে a ইনটু x - 1 প্লাস b ইনটু x + 1 হবে। তাহলে দেখো এটা বাম দিকে রইল 3x + 1 অবেদ a বাই x - 1 আর প্লাস b বাই x + 1, এটাকে আমরা দেব 2 নং সমীকরণ। এখন এটা হলো কিভাবে, এটা হলো কিভাবে, এটা হলো কিভাবে বুঝতে পারতেছেন। আমি উপরে একটু তোমাদের কাটাকাটি করে দেখাই। দেখো 3x + 1 বাই x + 1 x - 1, এই উভয় পক্ষকে বলছি না, এই পক্ষকে আমরা এটা দ্বারা গুণ করব ইনটু x + 1 x - 1। তাহলে x + 1 x + 1 কাটা, x - 1 কাটা, তাহলে কি থাকে অবশিষ্ট x + 1, এই যে x + 1 রইল। আচ্ছা এখন এটার সাথে গুণ করো, a বাই x + 1 ইনটু x + 1 ইনটু x - 1 দ্বারা গুণ করবো, লিখছি x + 1 ইনটু x - 1, তাহলে x + 1 আর x + 1 কাটা, তাহলে a ইনটু x - 1 থাকে, এই যে a ইনটু x - 1। তোমরা এটা আলাদা জায়গায় রাফ করে এখানে শুধু বসাই দিবা। এখানে যদি এইভাবে গুণ করতে যাও তাহলে অঙ্কটা হিবিজিবি হয়ে যাবে, অর্থাৎ এলোমেলো লেগে যেতে পারে। সেই জন্য আলাদা জায়গায় রাফ করে শুধু আনসারটা এখানে বসাই দিব। এই আমরা আনসারটা বসাই দিচ্ছি, বুঝতে পারছো, প্লাস চিহ্ন। এরপরে আসো এটার সাথে b বাই x - 1 ইনটু x + 1 ইনটু x - 1, এটা কাটা, তাহলে b ইনটু x + 1, এই দেখো b ইনটু x + 1 পেয়ে গেলাম। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। তাহলে গুণটাও বুঝলাম, কিভাবে আমরা এই রাশিটা পাইলাম, এটা পেলাম। এখন আমরা লিখব যা x এর সকল মানের জন্য, যা x এর সকল মানের জন্য সত্য। এই সমীকরণটা x এর সকল মানের জন্য সত্য। এটা তোমাদের লিখলেও হবে, না লিখলেও হবে। বলে না লিখলে কিভাবে হবে, এটা তুমি যখন অঙ্ক করতে করতে তোমরা ভালোভাবে বুঝে যাবে, তখন এটা না লিখলেও হবে। এখন লিখছি কেন, একটু বোঝার জন্য। যা x লিখলে ভালো, যা x এর সকল মানের জন্য সত্য, অর্থাৎ x এর সকল মানের জন্য সত্য। এই কথাটা কি, এটা তো বুঝতে পারলাম না। x এর সকল মানের জন্য সত্য হলো
আমরা এই x এর মান যে কোনো সংখ্যা আমরা বসাতে পারবো 1 2 3 4 5 ইত্যাদি বসাতে পারবো। তারপরে -1 -2 -3 -4 -5 ইত্যাদি আমরা বসাইতে পারবো এখানে। এরপরে ভগ্নাংশ হাফ 1/3 1/4 1/5 প্লাসও বসাইতে পারবো মাইনাসও বসাইতে পারবো, প্লাস মানে যে কোনটাই বসাইতে পারবো। মানে সেই জন্য লিখছি যা x এর সকল মানের জন্য সত্য, x এর যে কোনো মান তুমি এদিকে বসাইতে পারো। এখন আমি স্যার আমি কোনটা বসাবো, +1 বসাবো নাকি -1 বসাবো না ভগ্নাংশ বসাবো না কি বসাবো কিছুই তো বুঝতে পারতেছি না। বুঝতে পারবে এখন কি বসাবে, অর্থাৎ আমরা যে ধরে নিছি a/এত b/এত, এটা আমি ধরে নিছি ধ্রুবক, এর মানটা আমাকে বাইর করতে হবে আর b মানটা বাইর করতে হবে। এখন এই 2 নং সমীকরণে তুমি এমন একটা সংখ্যা নিয়ে চিন্তা করবে যে x এর মান এমন একটা সংখ্যা আমি বসাবো যে x এর সকল মানের জন্য সত্য, x এর এমন একটা মান বসাবো হয় b 0 হবে অথবা a 0 হবে, যে কোনো একটা পদ 0 হবে। এটা যদি 0 হয় তাহলে b এর মান বাইর হবে, b মান যদি bটা যদি 0 হয় তাহলে এর মান বাইর হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে ধরবো 0 কিভাবে হবে, দেখো এখানে আছে a * x - 1, এই যে a * x - 1 আছে নি, তাহলে আমি যদি x এর মান 1 ধরি তাহলে কি হয় দেখো a এটা +1 -1 প্লাসের মাসে কাটা তাহলে 0, এই যে এর মান 0 হয়ে গেছে। তাহলে আমরা লিখব 1 নং সমীকরণে 2 নং সমীকরণের উভয় পক্ষে x = 1 বসিয়ে পাই। এখানে যাই, এখন 2 নং সমীকরণের উভয় পক্ষে 2 নং সমীকরণের উভয় পক্ষে x = 1 বসিয়ে পাই। তাহলে আমরা উভয় পক্ষে 1 বসাই দেই, 3 * 1 এই যে x এর মান 1 +1 গুণের কাজ কিন্তু আগে হবে সমান, এখন আর অবিচ্ছিন্ন আমি দিব না, a 1 1 ওই x এর মান 1 বসাই দিছি প্লাস b 1 + 1, এই দেখো গুণের কাজটা আগে একের লগে এক যোগ আগে করব না, কিন্তু গুণের কাজটা আগে করব, কিন্তু গুণের কাজটা আগে করব। 3 × 3 যোগ 1 a 1 থেকে 1 গেলে কত হয় 0, b 1 1 যোগ করলে হয় 2, 3 আর 1 4, a আর 0 গুণ করলে 0 হয়, b আর 2 গুণ করলে b আর 2 গুণ করলে হবে 2b। তাহলে এখন আমরা মুছে দেই, বা 4 = 2b, বা 2bটা বামে নিয়ে আসো, যদি বাম দিকে সংখ্যা ডান দিকে আনলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়, -2b এদিকে -4, আবার উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে 2b = 4 হয়, একই কথা। তুমি এইভাবে লিখতে পারো, আবার সরাসরি 2b = 4 লিখতে পারো, কারণ ডান দিকের সবগুলো সংখ্যা যদি বামে নিয়ে আসো, বাম দিকে সবগুলো সংখ্যা যদি ডান দিকে নিয়ে যাও তাহলে চিহ্ন আর কোনো পরিবর্তন করা লাগবে না। মানে বাম দিকে সব নিয়ে আসতে হবে, ডান দিকে সব নিয়ে আসতে হবে বামে, বাম দিকে সব নিয়ে যেতে হবে ডানে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন লাগবে না। আর আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়ালি একটা একটা বা দুইটা যদি নিয়ে আসো তাহলে চিহ্ন পরিবর্তন করে আনতে হবে। এখন তারপরেও আমি চিহ্ন পরিবর্তন করে দেখালাম, ডান দিকেরটা মাইনাসে আসছে, বাম দিকেরটা মাইনাসে গেছে, আবার উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে বাদ যাবে। তুমি এই লাইনটা না লিখলেও পারো, সরাসরি এটা লিখতে পারো, বা b = 4/2 কাটাকাটি করলে 2, অতএব b = 2। আমরা এর মান প্রথমে বাইর করতে পারি
বির মানও প্রথমে বাইর করতে পারবো। যে কোনো একটা মান আগে বাইর হলে কোনো সমস্যা নেই। তুমি প্রশ্ন করতে পারো যে আগে এর মান বাইর করি না, এর মানও আগে বাইর করতে পারবা, বির মানও আগে বাইর করতে পারবে, যে কোনো একটা মান তুমি আগে বাইর করলেই হবে। আমাদের কিন্তু বির মান বাইর হয়ে গেছে, এখন আমরা এর মান বাইর করব। এই আমরা 2 নং সমীকরণে উভয় পক্ষে x = 1 বসিয়ে পাইছি। এখন আমরা দেখো 2 নং সমীকরণে আবার দেখবো আমরা এখন তো আমাদের কি 0 হয়েছে, a 0 হয়েছে। এখন আমরা চিন্তা করব কি বসাইলে বিটা 0 হবে। তাহলে বি সমীকরণটা আমি 2 নং সমীকরণটা মুছে ফেলছি, 2 নং সমীকরণটা আবার উপরে লিখব। দেখো 2 নং সমীকরণ এটা হচ্ছিল x + 1 = a × x - 1 + b × x + 1। 2 নং সমীকরণ এটা ছিল। আমরা কি করছি, প্রথমে 1 নং সমীকরণের 2 নং সমীকরণের উভয় পক্ষে x = আমরা 1 বসাইছি, 1 বসানোর পরে এটা 0 হয়ে গেছে। এটা আমরা বসাইয়া আমরা এটা 0 হওয়ার কারণে আমরা b এর মান পাইছি। এখন আমরা চিন্তা করতে হবে কিভাবে b এর মান 0 করা যায়। তাহলে b তে কি কি আছে, b × x + 1 আছে। তাহলে আমি যদি এখানে +1 বসাই তাহলে 1 1 2, তাহলে b এর মান 0 হয় না। আমাকে b এর মান এই x এর মান বসাইতে হবে -1। এই দেখো x এর মান যদি -1 বসাই, b × -1 থেকে 1 চলে গেলে 0, তাহলে 0 দিয়ে যে সংখ্যাকে গুণ করবা 0ই হবে, 0 দিয়ে যাকেই গুণ করো 0 হয়। এখন লিখবো আবার আমরা কি করব, 2 নং সমীকরণের উভয় পক্ষে x = -1, বসিয়ে পাই, x = -1 বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণের উভয় পক্ষে x = -1 বসিয়ে পাই। এখন x এর জায়গায় আমরা -1 বসাই। দেখো 3 - 1 +1 = a -1 ওই x এর জায়গায় -1 বসাচ্ছি, প্লাস b x এর মান -1 + 1। দেখো সবগুলো x এর জায়গায় আমরা -1 আমরা বসালাম, x এর জায়গায় কি বসেছি, -1 বসেছি। এখন দেখো কি দাঁড়ায়, প্লাসে মাইনাসে -3 × 3 +1 = a -1 এ -1 যোগ করলে ব্র্যাকেট দিয়ে লিখবা -2। এটাকে যদি তোমরা এইভাবে লেখো a -2, এটা কিন্তু এখানে আছে গুণ আকারে, তাহলে এটা হয়ে যাবে a। দেখো আমরা এই a -1 এ -2 প্লাস b -1 + 1, এই দুইটা কাটা যাবে। দেখো -1 এ -1 বাইরে আছে কিন্তু a -1 একে যোগ করলে চিহ্ন মাইনাস হবে 1 1 2। তাহলে a -2 যদি তুমি লিখো তাহলে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ a * -1 লেখা আছে। তাহলে কারণ এর সাথে এই দুইটা গুণ, আর যদি এইভাবে লেখো এখন a থেকে -2 বিগ হয়ে যাবে, সেজন্য অবশ্যই তোমরা ব্র্যাকেট দিয়ে লিখবে। ব্র্যাকেট দিয়ে যদি লেখো, এখন দেখো প্লাস b -1 + 1 প্লাসে মাইনাসে কি বিয়োগ, তাহলে 1 থেকে 1 গেলে 0, বা -3 আর +1 হবে -2। এখন এর সাথে যদি -2 গুণ করো তাহলে -2a হবে, b দিয়ে 0 গুণ করলে 0 হবে, 0 তোমাদের না বসাইলে হবে। -2 -2a, 2 এর সাথে 0 যোগ করলে তো 0 হবে, আর যে 0 দিয়ে যাকে গুণ করো 0 হয়, এটা তোমরা আসলে জানো। এখন ডান দিকের সংখ্যা বামে নিয়ে আসো, টুয়াইসে
-2টা এদিকে প্লাস হয়ে যাবে, বা a ইকুয়াল এই 2টা 2 নিচে নিয়ে আসলাম, মানে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ, 2 এ 2 কাটা গেল কত হয় 1। অতএব a ইকুয়াল টু পাইলাম আমি কি 1। আগে b পাইছি কত, b একটা মান পাইলাম, b পাইছি আমরা 2, আর এখন a পাইছি কত 1। তাহলে আমাদের ওই যে আমরা এর মান ধ্রুবক যে আমরা a ধরছি আর b ধরছি, এই ধ্রুবকের মানগুলো বাইর করার জন্য আমাদের এতটুকু করা। এখন আসল কথা হলো এই যে 2 নং সমীকরণ, মনে করো 2 নং সমীকরণ 3x + 1 ইকুয়াল a ইনটু x প্লাস x মাইনাস 1 প্লাস b ইনটু x প্লাস 1, এই যে 2 নং সমীকরণটা, এই 2 নং সমীকরণ থেকেই একটু কঠিন, মানে এর মানটা আর বির মানটা বাইর করা। এখন তুমি কি এখানে x এর মান কত বসালে 0 হবে, এটা তোমাকে নিজে চিন্তা করে বাইর করতে হবে। এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে এত বসালে হয়ে যাবে। বির মান কত বসালে বিটা 0 হবে, এটা তোমাকে নিজের থেকে চিন্তা করে বাইর করতে হবে। করতে করতে তুমি পারবে, কঠিন কিছু নয়, সহজ, সব অঙ্ক কিন্তু সহজ। দেখো এখন আমি যদি প্রথমে আমরা এটাকে আমরা 0 বানাইছি, তুমি যদি প্রথমে বিটাকে 0 করো তাও হবে একই কথা। এখন দেখো আমি এখানে যদি x এর মান -1 দেই এই x এর জায়গায়, তাহলে -1 আর +1, প্লাসে মাইনাসে বিয়োগ, 1 থেকে 1 গেলে 0 মানে 0, এরপর আছে ইনটু b, তাহলে b কে 0 দিয়ে গুণ করলে 0 হবে, তাহলে বিটা 0 হয়ে গেল। তাহলে আমরা লিখব, প্রথমে এটাও লিখতে পারি 2 নং সমীকরণের উভয় পক্ষে x = 1 বসিয়ে পাই, তাহলে বিটা চলে গেলে আমরা এর মানটা পেয়ে যাব। আবার এখানে x এর জায়গায় যদি আমরা 1 বসাই, এখন এখানে বসাচ্ছি কিন্তু -1, এখানে কিন্তু -1 বসালে -1 এ -2 হয়ে যায়, এটা কিন্তু 0 হয় না। তাহলে এখানে বসাইতে হবে কি +1 x এর মান যদি +1 বসাই, আর এদিকে আছে -1, প্লাসে মাইনাসে বিয়োগ, তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ হলে 1 থেকে 1 গেলে কত 0 মানে 0, তাহলে 0 দিয়ে মানে 0 দিয়ে 1 এ গুণ করলে 0 হয়ে যাবে, মানে 0 দিয়ে যাকেই গুণ করো 0 হয়। তাহলে এটা যদি 0 হয় তাহলে আমরা b এর মান পাবো, এটা আমরা একটু আগে দেখাইছি, b এর মান পাবো, মানে এটা যদি 0 হয়, মনে করো a, এটা আমরা 1 ধরছি 1 প্লাস b 1 প্লাস 1, তাহলে কত a ইনটু 0 প্লাস b ইনটু 2, ওই আমরা b এর মান পেয়ে যাবো। এখন a দিয়ে 0 কে গুণ করলে 0 হয়, প্লাস হবে 2b, আর এদিকে যদি x এর মান 1 ধরি তাহলে 3 ইনটু 1 প্লাস 1, 3 একে 3 যোগ 1, তাহলে এদিকে হবে 7, আমরা 4 ইকুয়াল 2b পাবো। 0 এর সাথে 2b যোগ করলে তো 2b হবে, তাহলে এখন আমরা b টা এদিকে নিয়ে আসবো, 2b ইকুয়াল 4 বা b ইকুয়াল 4/2, 2 দিয়ে 4 কে কাটাকাটি করলে 2 হয়, তাহলে b পাইলাম আমরা 2, a পাইছি আমরা 1, b পাইছি কিন্তু আমরা 2। এখন এর মান আর b এর মান 1 নং সমীকরণে বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এইটা আমরা লিখব, এখন a ও b এর মান 1 নং সমীকরণে বসাই দিলেই আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। এখন আমরা লিখব a ও b এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো আমরা লিখি, এখন a ও b এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং আমাদের কি ছিল, 1 নং ছিল 3x + 1 বাই x + 1 ইনটু x - 1, অবেদ চিহ্ন a বাই x + 1 প্লাস b বাই x - 1, এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। তাহলে এখন a ও b এর মান পাইছি কত 1, b এর মান 2, এখন a ও b এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণ চলে এটা, ওই যে আমরা মনে করি ধরে নিছিলাম, মনে করি এত a বাই এত প্লাস b বাই এত। এখন আমরা 1 নং সমীকরণটা বসাই দিব, এখানে এইটা লাগবে 1 নং সমীকরণ বসাবে, এর মান কত, এর মান 1,
বি মান হলো 2। তোমরা এ ও বি এর মান 1 নং বসিয়ে বা এটা লিখে এই এর জায়গায় এর মান বির জায়গায় বির মানটা বসাই দিবা, তাহলেই হয়ে গেল। তোমরা আবার আমার মতো এ আর বি লিখা কাটাকাটি করে কিন্তু আবার 1 আর 2 বসাবে না। তোমরা সরাসরি লিখবা এ ও বি এর মান 1 নং এ বসিয়ে পাই x plus 1 by x plus 1 into x minus 1 over 1 by x plus 1 plus 2 by x minus 1। তোমরা এইভাবে লিখবে। তোমরা আবার আমার মতো এ আর বি বসে এরপরে কেটে বা মুছে এরকম করতে যাবে না। এটা হলো ভগ্নাংশ আমার দেওয়া ছিল এটা, আর এটা হলো আংশিক ভগ্নাংশ। এখন লিখবো আমরা যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এটাই হলো আমাদের, এই যে আমাদের বোর্ড বই দেওয়া ছিল x plus 1 by x square minus 1, এইটার আমাকে আংশিক ভগ্নাংশ করতে বলছে। তাহলে এটার আংশিক ভগ্নাংশ হলো এইটুকু, যা হলে এটা আংশিক ভগ্নাংশ। এটা হলো আমাদের প্রথম পদ্ধতির প্রথম আংশিক ভগ্নাংশ। এইটা এই নিয়মে তোমাকে করতে হবে। এরপরে আরো 4টি পদ্ধতি আছে। এটা হলো প্রথম পদ্ধতি। 4টি পদ্ধতি আমরা ধারাবাহিকভাবে দিতে চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, আশা করি কিছু না কিছু বুঝতে পারবে। অঙ্ক প্রত্যেকেই যে ভিডিও তোমরা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, অবশ্যই কিছু না কিছু তোমাদের মাথায় ঢুকবে এবং বুঝতে পারবে। তাহলে আসি আজকে, অন্য কোনো দিন আমরা নেক্সট যে দ্বিতীয় পদ্ধতি আছে সেই পদ্ধতি নিয়ে অঙ্ক আমরা আবার করতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।